নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, পশ্চিমবঙ্গের ভোট হয়ে গিয়েছে এবং ভোটের পরের দিন মমতা ব্যানার্জি বিকেল 4টের সময় প্রেস কনফারেন্স করেছেন এবং সেইখান থেকে আমরা জানতে পেরেছি যে তিনি কোনো মতেই ইস্তফা দেবেন না। কারণ তিনি মনে করছেন তিনি হেরে যাননি, তার সিটে তাকে হারানো হয়েছে জোর করে এবং তিনি হেরে যাননি, তিনি জানিয়ে দিয়েছেন, তাই আমি ইস্তফা দেব না। তো এই সামগ্রিক পরিস্থিতিতে কি করা উচিত এবং এই সামগ্রিক পরিস্থিতিতে কি হতে পারে, সমস্তটাই আপনাদেরকে এই মুহূর্তে আমরা জানাবো। এবং এই মুহূর্তে একটা ডিসিশন উঠে এসেছে। RN রবি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং আপনারা জানেন তামিলনাড়ুর রাজ্যপাল, তিনি একসাথে দুটো স্টেট সামলাচ্ছেন। তো সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গে এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, এই সিচুয়েশনটা কিন্তু অবশ্যই বেশ খানিকটা বিচলিত করে দিয়েছে সামগ্রিকভাবে ভারতবর্ষের দেশীয় রাজনীতিকে। এবং রাজ্য এবং কেন্দ্রের যে একটা তফাৎ, রাজ্য এবং কেন্দ্রের যে একটা সংঘাত, সেই সংঘাতের চেহারাটা কিন্তু যখন মমতা ব্যানার্জি বলেছেন যে আমি ইস্তফা দেব না, তখন থেকে আরো একটু নতুন পর্যায়ে উন্নীত হয়েছে। আপনারা জানেন এই মুহূর্তে সামগ্রিক পরিস্থিতিটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে যে এই রাজ্যপাল RN রবি তিনি কি ডিসিশন নিচ্ছেন তার উপর। কারণ আপনাদেরকে জানিয়েছি যে এই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি বলছেন আমি ইস্তফা দেব না। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তিনি যদি ইস্তফা না দেন তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এই যে সরকারটা চলছিল 2021 সাল থেকে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার, তাদের যে একদম সরাসরি সময়সীমা সেটা হচ্ছে 7ই মে 2026 পর্যন্ত। তো 7ই মে 2026-এ কিন্তু সরাসরি সরকার ডিসলভ হয়ে যেতে বাধ্য, এর কোনো অন্যথা হবে না। এবং 7ই মে এই সরকার ডিসলভ হয়ে যাওয়ার পরে কি হতে পারে, এরপরে কি রাষ্ট্রপতি শাসন, এই প্রশ্ন এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে এবং অবশ্যই সেদিকে কিন্তু পশ্চিমবঙ্গ যেতে পারে। আপনাদেরকে জানাই যে 9ই মে একদম সরাসরি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন ভাবে ভারতীয় জনতা পার্টির সরকার শপথ নেবে এবং কে কোন মন্ত্রিত্ব পাচ্ছেন আমরা জানতে পারবো, কে মুখ্যমন্ত্রী হচ্ছেন আমরা জানতে পারবো। কিন্তু তার আগের যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিটায় কি হবে এই নিয়ে প্রশ্ন উঠছে এবং সমস্তটাই আজকের এই ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করে বলবো। শেষ অবধি দেখুন। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদেরকে বলি এই মুহূর্তে যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রত্যেকটা রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা হেরে গিয়েছেন তারা কিন্তু সরাসরি গিয়ে একদম রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছেন। পিনারাই বিজয়ন, তিনি কেরালার তরফ থেকে বামফ্রন্ট মনোনীত CPIM প্রার্থী ছিলেন এবং CPIM এর তরফ থেকে তিনি গভর্নমেন্ট চালিয়েছেন গত 10 বছর। তো তিনি কি একদম সরাসরি ভোটের দিনই, যেদিন রেজাল্ট হচ্ছে 4 মে, তিনি একদম ইস্তফা দিয়ে দিয়েছেন। আমরা দেখতে পেয়েছি MK স্ট্যালিন, DMK দলের নেতা এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের অন্যতম জোট হিসাবে তিনি সরকার চালাচ্ছিলেন, তিনি ভোটের রেজাল্ট বেরোনোর পর একদম সরাসরি গিয়ে RN রবির কাছে কিন্তু ইস্তফা দিয়ে দিয়েছেন। কিন্তু সেই জায়গা থেকে কেন আমরা দেখতে পেলাম না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইস্তফাটা দিলেন? আমরা জানি না, তার সদুত্তর নেই। কারণ একদম সরাসরি যে প্রেস কনফারেন্সটা আমরা কালকে দেখেছি, দেখে অবাকই হয়েছি। সেখানে বসে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি ইস্তফা দেব না কারণ আমি এই রায় মানি না। কিন্তু এই সম্পূর্ণ রায়টা যদি ঘুরে যেত, এই সম্পূর্ণ রায়টা যদি অন্যরকম হতো, তখন মুখ্যমন্ত্রীকে এই কথা বলতেন? তখন মুখ্যমন্ত্রীকে এই ধরনের একদম আমি ইস্তফা দেব না এই ধরনের কথা বলতেন? আসল নিয়মটা আপনাদেরকে একটু বলি যে ভোটের রেজাল্ট বেরোলো এবং ভোটের রেজাল্ট বেরোনোর পর যদি মুখ্যমন্ত্রী হেরে যায়, তার সরকার গঠন করতে না পারে, তাহলে তিনি ইস্তফা দেন এবং সম্পূর্ণ রাজ্যপাল তাকে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবে আবার পুনর্বহাল করেন। তিনি ইস্তফা দিলেন এবং তাকে আরো 2-3 দিনের জন্য পুনর্বহাল করা হয়। তো তার পরবর্তীতে সম্পূর্ণ নতুন সরকার ক্ষমতাটা তার হাত থেকে নিয়ে নেয় এবং সেই পদ্ধতিতে সরকারি কাজ হয়। কিন্তু এই মুহূর্তে তিনি যদি ইস্তফা না দেন, তাহলে 7 তারিখ তো একদম এই মন্ত্রিসভা ডিসলভ হয়ে যাচ্ছে একদম রীতিমতো প্রাকৃতিক নিয়মে, 2021-এ গঠিত হওয়া মন্ত্রিসভা। তাহলে এই মুহূর্তে সেই জায়গায় কি হবে? সেই জায়গায় একদম সরাসরি যেটা খবর উঠে আসছে সেটা কিন্তু একদম রাষ্ট্রপতি শাসন জারি হবে 3 দিনের জন্য পশ্চিমবঙ্গে। এবং এটা কিন্তু শুধুমাত্র আধিকারিকদের লেভেলে, অর্থাৎ সরকারি লেভেলে। এবং সেই জায়গায় আগামী 9 তারিখ নতুন মন্ত্রিসভায় শপথ গ্রহণ হবে, এই ধরনের একটা খবর কিন্তু ঘুরে বেড়াচ্ছে সংশ্লিষ্ট দপ্তরে, সংশ্লিষ্ট মহলে। এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কোনো মতেই
তিনি ইস্তফা দেবেন না জানিয়ে দিয়েছেন তখন থেকে কিন্তু এই ভাবনা চিন্তা চলছে এবং ভারতের সংবিধান কিন্তু এই ধরনের একটা সরাসরি অধিকার দিচ্ছে রাজ্যপালকে, মাননীয় রাজ্যপালকে, তিনি নিজের হাতেও ক্ষমতা রাখতে পারেন। তিনি সম্পূর্ণভাবে এই যে মন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিদায়ী মন্ত্রী যিনি থাকেন, যেমন এম কে স্ট্যালিনকে আবার পুনর্বহাল করা হয়েছে, সেখানে যতদিন না পর্যন্ত নতুন সরকার তৈরি হচ্ছে ততদিনের জন্য তিনি যাতে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেন। কিন্তু এই সামগ্রিকভাবে কিন্তু এইখানে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীকে পুনর্বহাল করার জায়গাটাই থাকলো না, তার কারণ তিনি ইস্তফা দিচ্ছেন না। তো সেই ক্ষেত্রে 7ই, 8ই এবং 9ই মে এই 3টে দিন কিন্তু ভারতবর্ষের রাষ্ট্রপতির হাতে চলে যেতে পারে পশ্চিমবঙ্গের সামগ্রিক অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাটা, এবং অবশ্যই তাতে খুব একটা যে অসুবিধা সাধারণ মানুষের হবে তেমন নয়, কিন্তু অবশ্যই এই জায়গাটা কিন্তু তৈরি হয়েছে এবং রাজ্যপাল তিনি নিজেও কিন্তু সম্পূর্ণ রাজ্যটাকে নিজের কন্ট্রোলে রাখতে পারেন। এতদূর পর্যন্ত এই মুহূর্তে কিন্তু খবর। এবং মমতা ব্যানার্জি তিনি প্রেস কনফারেন্স করে যে কথাগুলো বলেছেন যে কাউন্টিং এ চুরি হয়েছে, হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার এবং একদম সরাসরি ইলেকশন কমিশন তিনজনকে এক সুতোয় বেঁধে তিনি অভিযোগ করেছেন, এই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে উঠে এসেছিল তার বক্তব্যের মধ্যে থেকেই। এবং যে বক্তব্যটা কিন্তু এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে যে ইলেকশনে একটা দল তারা অংশগ্রহণ করলো কিন্তু রেজাল্ট বেরোনোর পর তারা হার মেনে নিতে পারছে না, এই জায়গাটা কিভাবে একদম এই মুহূর্তে সংসদীয় গণতন্ত্রে এত বছর থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে তিনি বলছেন আমি ফ্রি বার্ড, আমি ইন্ডিয়া অ্যালায়েন্সকে সম্পূর্ণভাবে সহযোগিতা করব, আমি নেতৃত্ব দেব, সবই ঠিক আছে, কিন্তু তিনি ইস্তফা দেবেন না তার নিজের পোস্ট থেকে, তার কারণ আমি এই রেজাল্ট মানছি না। এই যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করা এবং অংশগ্রহণ করে তার পরবর্তীতে সেই রেজাল্ট মানতে না চাওয়া, শেষ পর্যন্ত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারতবর্ষের যে একটা সামগ্রিক নির্বাচনটাকে পরিচালনা করলো সেই রেজাল্ট সবাই মেনে নিচ্ছে সব জায়গা থেকে, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আসতে পারে। তার বিরুদ্ধে রাহুল গান্ধীকে আমরা দেখেছি ভোট চুরি কিভাবে হচ্ছে, ভোটে ইরেগুলারিটিস কিভাবে হচ্ছে সেটাকে নিয়ে প্রেস কনফারেন্স করেছেন তিনি, এবং সেই প্রেস কনফারেন্স গুলো রীতিমতন চর্চায় উঠে এসেছিল, আপনাদের সামনে রেখেছিলাম আমরা। প্রত্যেকটা প্রেস কনফারেন্স যেদিনই হতো সেদিনই প্রচুর মানুষ সেগুলোকে দেখতেন। হরিয়ানা, মহারাষ্ট্রের ক্ষেত্রে কিভাবে প্রেস কনফারেন্স করেছিলেন রাহুল গান্ধী, ভোটে কিভাবে ডিলিশন হচ্ছে, ভোটে কিভাবে অ্যাডিশন হচ্ছে, কিভাবে মহারাষ্ট্রের ক্ষেত্রে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো নিয়ে প্রচুর প্রশ্ন থাকতেই পারে। এবং বিহারের ক্ষেত্রেও কিভাবে সম্পূর্ণ এসআইআর প্রক্রিয়া সংগঠিত হয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিভাবে সংগঠিত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা থাকতে পারে। কোন কোন বুথ জ্যাম করা হয়েছে, কোন কোন বুথের ক্ষেত্রে সম্পূর্ণ কাউন্টিং এ তার সমস্যার লেগ তৈরি হয়েছে, ভোট চুরি হয়েছে, সেই সমস্ত সমস্যা থাকতে পারে। কিন্তু আমি রেজাল্ট মানবো না, যে রেজাল্টটা ভারতবর্ষের নির্বাচন কমিশন জানাচ্ছে সেই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণভাবে এই মুহূর্তে ধাক্কা খাওয়ার মতোই একটা প্রেক্ষাপট। আপনাদের সামনে পুরোটা রাখলাম, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেই শুনুন তিনি কি কি বলেছেন এবং তার কি কি সামগ্রিক বক্তব্য এই সামগ্রিক ইলেকশনটা নিয়ে। তার 2016 সালের প্রেস কনফারেন্স আমরা দেখতে পেয়েছিলাম, 2021 সালের প্রেস কনফারেন্স আমরা দেখতে পেয়েছিলাম, সেখানে যতটা সহজে এই নির্বাচন কমিশনের দ্বারা আউট হওয়া রেজাল্ট সেটাকে তিনি মেনে নিয়েছিলেন, 2026 সালে সম্পূর্ণ তালটা কাটলো কেন? তার বিভিন্ন অভিযোগ আমরা সমস্তটাই শুনতাম, কিন্তু তিনি রেজিগনেশন দেবেন না সেটা কেন? তিনি তো তার পদে হেরে গিয়েছেন, তিনি তার সিটে হেরে গিয়েছেন, এটাও তো মেনে নেওয়ার মতনই একটা বাস্তবিক চিত্র। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং অবশ্যই মমতা ব্যানার্জি নিজের মুখ থেকে শুনুন মমতা ব্যানার্জির বক্তব্য এবং তার কি এই অ্যালিগেশনস থাকছে, কেন তিনি ইস্তফা দিতে চাইছেন না। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না টক টু বাংলা। ধন্যবাদ। অখিলেশ যাদব, তেজস্বী, Hemant Soren Yadav, Jharkhand Chief Minister, all the allies of United India Alliance, Indian Alliance, they said we are totally, absolutely with you. I think our solidarity will be united and strong for the next days. Akhilesh requested me to come today itself, but I said you come better tomorrow. So he's coming tomorrow, and one by one everybody will come. And then I told you that my target is very clear. I will strengthen the India team just like a small person. And now I don't have any chair, so I am a commoner. So you cannot tell me that I am using your chair. I am now free bird. I gave full life for service to the people.
Even these 15 years, I have not withdrawn one paisa of pension or I have not taken one paisa of salary also. But now I am free bird.